হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত। সকলকে গুড আফটারনুন, সকলকে শুভ দুপুর। আজকে আমরা আলোচনা করতে চলেছি, মূলত ডিসকাশন করব যে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্ট্যাটিক জিকে, পশ্চিমবঙ্গের যে স্ট্যাটিক জিকে, সেই পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকের প্রায় গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সকলের সামনে। তো অবশ্যই যেটা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি 2025কে টার্গেট করে রয়েছে। তো সকলে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসের সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। একদমই আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ডিটেলে ডিসকাশন করব উইথ এক্সপ্লানেশন অ্যান্ড আনসার্স। তো চলো আর বেশি ডিলে করছি না, স্টার্ট করে দিচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি। যারা যারা ক্লাসে রয়েছো অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো, ক্লাসটিকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। ক্লাসটিকে লাইক করে ফেলো এবং ক্লাসটিকে কিন্তু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি। আজকের প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে। আজকের প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে বলা হয়েছে যে ইন হুইচ ইয়ার did the Kolkata Metro, India's first underground railway, starts its operation? মানে ভারতের প্রথম পাতাল রেল কলকাতা মেট্রো কোন সালে তার পরিষেবা শুরু করে? ভারতের প্রথম পাতাল রেল অর্থাৎ ভারতের প্রথম মেট্রো কোন সময়, মানে কলকাতা মেট্রো কত সালে তার পরিষেবা শুরু করে? অপশানস বলা হয়েছে 1980, 1984, 1991, না থাকছে 1975। In which year did the Kolkata Metro, India's first underground railway, start its operation? 1980 সালে, 1984 সালে, 1991 সালে, না থাকছে 1975 সালে। কি হবে আনসার? অবশ্যই করে তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ঠিক দেখো, যদি আমরা বলে থাকি যে কলকাতা মেট্রো কিন্তু আমাদের প্রথম স্টার্ট হয় 1984 সালে, 1984-এ। ঠিক আছে, 1984-এ প্রথম স্টার্ট হয় এবং এটি হলো একটি অগ্রণী প্রকল্প বলতে পারো আমাদের পুরো গোটা ভারতবর্ষের। 24শে অক্টোবর 1984 সালে এসপ্ল্যানেড থেকে ভবানীপুরের মধ্যে এই প্রথম বাণিজ্যিক পরিষেবা কিন্তু স্টার্ট করা হয়। তাহলে ভারতের একটি অগ্রণী প্রকল্প এই কলকাতা মেট্রো, যেটি 1984 সালের 24শে অক্টোবর থেকে স্টার্ট হয় স্প্ল্যানেড থেকে ভবানীপুরের মধ্যে এটি স্টার্ট হয়। আশা করি বোঝা গেছে, সকলে কিন্তু নোট ডাউন করতে থাকো। ওকে, আর যারা যারা ক্লাসে রয়েছো, ক্লাসে এই যে নাম্বারটি তোমাদের আমি শেয়ার করছি, এই নাম্বারে কিন্তু আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে ভুলো না। 9836778123, 9836778123, এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে ভুলো না। পরবর্তী আমরা প্রশ্নে চলে আসছি। বলা হয়েছে হাওড়ায় অবস্থিত পশ্চিমবঙ্গের বর্তমান প্রশাসনিক সদর দপ্তরের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কারেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার্স অফ ওয়েস্ট বেঙ্গল লোকেটেড ইন হাওড়া? হাওড়ায় অবস্থিত পশ্চিমবঙ্গের বর্তমান প্রশাসনিক সদর দপ্তরের নামটি কি? আমাদের রাইটার্স বিল্ডিং, মহাকরণ, নবান্ন, না থাকছে বিদ্যুৎ ভবন? কি হতে পারে আনসার? সকলে আমাকে কমেন্ট সেকশনে আনসারটি করে জানাতে ভুলো না। What is the name of the current administrative headquarters of West Bengal located in Howrah? মানে হাওড়ায় অবস্থিত পশ্চিমবঙ্গের বর্তমান প্রশাসনিক সদর দপ্তরের নামটি কি? কি হতে পারে আনসার? বলো। সঠিক উত্তর অপশান নাম্বার ডেফিনেটলি সি, দ্যাট ইজ নবান্ন। নবান্ন সঠিক উত্তর। এই যে নবান্ন 2013 সালে সংস্কারের জন্য রাজ্য সচিবালয়ে কলকাতার রাইটার্স বিল্ডিং থেকে হাওড়ায় নবান্ন ভবনে এটি স্থানান্তরিত করা হয়েছে এবং তারপর থেকে এটিই প্রধান প্রশাসনিক কেন্দ্র হিসেবে কাজ করছে। ঠিক আছে, তাহলে 2013 সালে সংস্কারের জন্য রাজ্য সচিবালয় কলকাতার রাইটার্স বিল্ডিং থেকে কিন্তু এটি হাওড়া নবান্ন ভবনে স্থানান্তরিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3। যারা যারা ক্লাসে রয়েছো অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করতে ভুলো না। যারা যারা ক্লাসে রয়েছো অবশ্যই করে ক্লাসটিকে লাইক করে ফেলো, ক্লাসটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে ফেলো। দ্য ফারাক্কা ব্যারেজ অর্থাৎ ফারাক্কা বাঁধ এটি কোন নদীর ওপর নির্মিত হয়েছে? তিস্তা নদী, দামোদর নদী, হুগলি নদী, না গঙ্গা নদী? তিস্তা, দামোদর, হুগলি, না গঙ্গা? The Farakka barrage is built over which river?
ফারাক্কা বাঁধ এটি কোন নদীর উপর নির্মিত হয়েছে? এটি নির্মিত হয়েছে আমাদের অপশন নাম্বার ডি অর্থাৎ গঙ্গা। একদমই গঙ্গা নদীর উপর এই ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে। আমরা বলতে পারি যে শুষ্ক মৌসুমে কলকাতার বন্দরের রক্ষণাবেক্ষণের জন্য হুগলি নদীতে জল সরবরাহ করার উদ্দেশ্যে গঙ্গা নদীর উপর ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছিল। ঠিক আছে, তোমরা আমাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে জানাবে, কমেন্ট সেকশনে জানাবে যে এই ফারাক্কা বাঁধ এটি কত সালে তৈরি হয়। ফারাক্কা বাঁধ এটি কত সালে তৈরি হয়েছে, কত সালে এই ফারাক্কা বাঁধ তৈরি হয়েছে অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশনে জানিও। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ইয়ং বেঙ্গল আন্দোলনের পথিকৃৎ হিসেবে কে পরিচিত? হু ইজ নোন অ্যাজ দ্য পাইনিয়ার অফ ইয়ং বেঙ্গল মুভমেন্ট? মানে ইয়ং বেঙ্গল আন্দোলনের পথিকৃৎ হিসেবে কে পরিচিত? রাজা রামমোহন রয়, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না স্বামী বিবেকানন্দ? বলা হয়েছে ইয়ং বেঙ্গল আন্দোলনের পথিকৃৎ হিসেবে কে পরিচিত? রাজা রামমোহন রয়, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকছে স্বামী বিবেকানন্দ? তো এখানে ইয়ং বেঙ্গলের কথা বলা হয়েছে, আর ইয়ং বেঙ্গল মানেই আমরা বলতে পারি যে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। ডেফিনেটলি অপশন নাম্বার বি কারেক্ট আনসার। এই যে হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিও একদল প্রগতিশীল ছাত্রদের অনুপ্রাণিত করেছিলেন যারা ইয়ং বেঙ্গল নামে পরিচিত ছিল, এবং তৎকালীন সময় বা তৎকালীন সামাজিক ও ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে এটি প্রশ্নও কিন্তু আমাদের তুলেছিল। ঠিক, নেক্সট কোশ্চেন নাম্বার 5, which district of West Bengal is famous for the ডোকরা আর্ট ফর্ম? পশ্চিমবঙ্গের কোন জেলা মূলত ডোকরা শিল্পের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের কোন জেলা মূলত ডোকরা শিল্পের জন্য বিখ্যাত? পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ? পশ্চিমবঙ্গের কোন জেলা ডোকরা শিল্পের জন্য ফেমাস, ডোকরা শিল্পের জন্য বিখ্যাত? সকলে আমাকে কমেন্ট সেকশনে আনসারটি করে জানিয়ে দিও। সকলে কমেন্ট সেকশনে কিন্তু আমাকে আনসারটি করে জানিয়ে দিও। এই যে ডোকরা শিল্প এটা মূলত আমাদের বাঁকুড়া জেলা, ডোকরা শিল্প এটা আমাদের ডেফিনেটলি বাঁকুড়া জেলায় মানে বাঁকুড়া জেলায় কিন্তু একটি বিখ্যাত শিল্প হলো এই ডোকরা। ঠিক আছে, তো বাঁকুড়া তার ডোকরা শিল্পের জন্য সুবিখ্যাত, যা একটি আমাদের লস্ট ওয়্যাক্স মানে কাস্টিং পদ্ধতি ব্যবহার করে এটি মানে তৈরি একটি অলৌহ ঘটিত হস্তশিল্প বা ধাতু শিল্প আমরা বলতে পারি। এই কৌশলটি মূলত ভারতে প্রায় 4000 বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত হয়েই আসছে। নেক্সট হচ্ছে what is the name of the saltwater lake located in the northern part of the Sundarban? সুন্দরবনের উত্তরাংশে অবস্থিত লবণাক্ত জলের হ্রদটির নাম কি? সুন্দরবনের উত্তরাংশে অবস্থিত লবণাক্ত জলের হ্রদটির নাম কি? অপশান রবীন্দ্র সরোবর, মিরিক লেক, থাকছে আমাদের বিভূতিভূষণ সাগর, না থাকছে সল্ট লেক বা আমাদের সল্ট লেক বিধাননগর। বলা হয়েছে সুন্দরবনের উত্তরাংশে অবস্থিত লবণাক্ত জলের হ্রদটির নাম কি? রাইট আনসার শুড বি সল্ট লেক বিধাননগর। অপশান নাম্বার আমাদের হয়ে যাচ্ছে ডেফিনেটলি ডি রাইট আনসার। তো যদিও বর্তমানে ভৌগোলিকভাবে মানে পৃথক, এই সল্ট লেক যেটি বিধাননগরে ঐতিহাসিকভাবে আমাদের সুন্দরবনের বাস্তুতন্ত্রের সাথে সংযুক্ত বিশাল জলভূমির একটি অংশ কিন্তু ছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে ফেলো। যারা নতুন যুক্ত হয়েছে অবশ্যই করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, এবং যারা ক্লাসটিকে এখনো লাইক করোনি অবশ্যই ক্লাসটিকে কিন্তু লাইক করতে একদমই ভুলো না। বলা হয়েছে আমাদের দ্য টেরাকোটা পটচিত্র আর্ট ইজ ট্র্যাডিশনাল আর্ট ফর্ম অফ উইচ ডিস্ট্রিক্ট? টেরাকোটা পটচিত্র কোন জেলার একটি ঐতিহ্যবাহী শিল্পকলা? ওয়েস্ট মিদনাপুর, নদিয়া, মালদা, কোচবিহার? দ্য টেরাকোটা পটচিত্র আর্ট ইজ আ ট্র্যাডিশনাল আর্ট ফর্ম অফ উইচ ডিস্ট্রিক্ট? টেরাকোটা পটচিত্র শিল্প কোন জেলার একটি ঐতিহ্যবাহী শিল্পকলা? ওয়েস্ট মিদনাপুর, নদিয়া, মালদা না কোচবিহার? সকলে আনসার করে বলো কি হতে পারে আনসার। টেরাকোটা পটচিত্র সকলে মনে রাখবে ডেফিনেটলি এটা আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার একটি ঐতিহ্যবাহী শিল্পকলা। ঠিক আছে, এবং এই পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম পটচিত্রের জন্য বিশেষভাবে বিখ্যাত, যেখানে শিল্পীরা অর্থাৎ পটুয়ারা কাপড়ের উপর ছবি এঁকে গল্প বলেন এবং সেই পট প্রদর্শন করার সময় গানও গান। ঠিক আছে, তাহলে এই যে বিষয়টা এটাই হয়ে যাচ্ছে আমাদের পটচিত্র, যেটা পশ্চিমবঙ্গের ওয়েস্ট মিদনাপুরের একটি ঐতিহ্যবাহী শিল্পকলা বলতে আমরা বুঝি।
নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, which freedom fighter is known as the বাঘা যতীন? কোন স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীন নামে পরিচিত? কোন স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীন নামে পরিচিত? যতীন্দ্রনাথ মুখার্জি, সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন দাস না সূর্য সেন? কোন স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীন নামে পরিচিত? যতীন্দ্রনাথ মুখার্জি, সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন দাস না থাকছে সূর্য সেন? সকলে এটাকে নোট ডাউন করে নিও এভরিওয়ান, সকলে এটিকে অবশ্যই করে কিন্তু নোট ডাউন করে নিও। বলো কি হবে আনসার? বাঘা যতীন। এখানে বাঘা যতীনের কথা বলা আছে, বাঘা যতীন মানে হয়ে যাচ্ছে যতীন্দ্রনাথ মুখার্জি। যতীন্দ্রনাথ মুখার্জিকে বাঘা যতীন বলা হয়ে থাকে। তো এই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীন উপাধি লাভ করেন যখন তিনি একাই একটি ছোরা দিয়ে একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে হত্যা করেছিলেন। মানে একটি ছোরা বা একটি ছুরি দিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারকে কিন্তু তিনি হত্যা করেছিলেন, সেই জন্য তার মানে তিনি বাঘা যতীন উপাধি লাভ করেন। কে? এই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, বলা হয়েছে যে দ্য ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস ওয়ার ডেজিগনেটেড আ ওয়েটল্যান্ড অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার হুইচ কনভেনশন? বলা হয়েছে মূলত পূর্ব কলকাতার জলাভূমি কোন চুক্তির অধীনে আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন জলাভূমি হিসেবে মনোনীত হয়েছিল? কিয়োটো প্রোটোকল, প্যারিস এগ্রিমেন্ট, রামসার কনভেনশন না জেনেভা কনভেনশন? এখানে আমাদের বলা হয়েছে যে আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন জলাভূমি, তো ডেফিনেটলি সেটা হয়ে যাচ্ছে আমাদের রামসার কনভেনশন। আর এই ওয়েটল্যান্ড থেকে আমরা বলতে পারি যে ওয়েটল্যান্ড ডে, আর এই ওয়েটল্যান্ড ডে যেটা পালন করা হয়ে থাকে কবে? আর এই ওয়েটল্যান্ড ডে যেটা পালন করা হয়ে থাকে 2nd ফেব্রুয়ারি। 2nd ফেব্রুয়ারিতে এটি পালিত হয়। 2nd ফেব্রুয়ারিতে এটি কিন্তু পালিত হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট আমাদের রামসার কনভেনশন হলো জলাভূমি সংরক্ষণ এবং টেকসই ব্যবহারের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি এবং এটি পূর্ব কলকাতা জলাভূমি 2002 সালে রামসার সাইট হিসেবে মনোনীত হয়েছিল। কোশ্চেন নাম্বার 10, as of 2023 what is the total number of districts of West Bengal? 2023 সাল অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট কতগুলি জেলা রয়েছে? 23টি, 25টি, 28টি না 30টি? 2023 সাল অনুযায়ী বলেছে, তো 2023 সাল অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা হচ্ছে আমাদের অবশ্যই করে মোট 30টি। ঠিক আছে, 2022 সালে আগস্ট মাসে পশ্চিমবঙ্গ সরকার মোট 7টি নতুন জেলা তৈরি করে ঘোষণা করে এবং যার ফলে মোট জেলার সংখ্যা 23 থেকে 30 হয়েছে। কিন্তু বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা কতগুলি সেটা তোমরা আমাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। বর্তমানে কতগুলি জেলা রয়েছে? যারা তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেও। নাম্বারটিকে নোট ডাউন করে নিও এভরিওয়ান, 9836778123 778123 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিন্তু হাই লিখে পাঠিয়ে দিও। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দিও। পিডিএফ তোমাদের পিডিএফের লিঙ্ক তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে, পিডিএফের লিঙ্ক পৌঁছে যাবে। তো সেই পিডিএফ পেতে গেলে কিন্তু তোমাকে টেলিগ্রাম গ্রুপে আগে যুক্ত হতে হবে। সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমাকে আমি শেয়ার করে দেবো। তো অবশ্যই করে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে দিও। ঠিক আছে, আর যারা তোমরা আমাদের সঙ্গে WBSSC গ্রুপ সিরির ব্যাচে জয়েন করতে চাও অবশ্যই করে এই নাম্বারটিকে নোট ডাউন করে নিও, 8240968588। এই যে নাম্বারটি, এই নাম্বারটিতে সকলে কিন্তু কল করে নিও। এটি আমাদের অ্যাডমিশন টিমের নাম্বার। এই নাম্বারে তোমরা পুরো বিষয়টিকে কিন্তু একদম ইন ডিটেলে জানতে পারবে ব্যাচ সম্পর্কে। তো যারা চাইছো ডেফিনেটলি এই নাম্বারে কল করে নিতে পারো। নেক্সট দেখো, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এটি কোন জেলায় অবস্থিত? চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এটি কোন জেলায় অবস্থিত? এটি অবস্থিত আমাদের অবশ্যই করে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে। পশ্চিম বর্ধমান জেলায় এটি অবস্থান করছে এবং এটি বিশ্বের অন্যতম লোকোমোটিভ উৎপাদনকারী ইউনিট, যা পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন শিল্প শহরে কিন্তু অবস্থিত। পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন শিল্প শহরে এটি অবস্থান করছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে এসেছি। কোন বাঙালি লেখক গোয়েন্দা চরিত্র অর্থাৎ ব্যোমকেশ বক্সী সৃষ্টি করেন? কোন বাঙালি লেখক গোয়েন্দা চলচ্চিত্র ব্যোমকেশ বক্সী সৃষ্টি করেন? সত্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় না থাকছে নারায়ণ সান্যাল? বলা হয়েছে কোন বাঙালি লেখক গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী সৃষ্টি করেন? সত্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় না থাকছে নারায়ণ সান্যাল? ডেফিনেটলি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। অপশান নাম্বার ডেফিনেটলি সি কারেক্ট আনসার। আর যদি আমরা বলে থাকি যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীকে পরিচিত করান।
নেক্সট কোশ্চেন নাম্বার 13, পশ্চিমবঙ্গে বর্ষার আগে যে বজ্রঝড় হয় তার স্থানীয় নাম কি? পশ্চিমবঙ্গের বর্ষার আগে যে বজ্রঝড় হয় তার স্থানীয় নাম কি? অপশান লু, আধি, কালবৈশাখী এবং ম্যাঙ্গো শাওয়ার। যারা যারা ক্লাসটিকে এখনো পর্যন্ত লাইক করনি, চট জলদি করে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স, এই অ্যাটেন্ডেন্সটিকে কিন্তু মার্ক করতে একদমই ভুলো না। ক্লাসের যে অ্যাটেন্ডেন্স, এই অ্যাটেন্ডেন্সটিকে কিন্তু অবশ্যই করে মার্ক করে ফেলো। এখানে পশ্চিমবঙ্গের বর্ষার আগে বলেছে, তো ডেফিনেটলি কালবৈশাখী ইজ দ্য কারেক্ট আনসার। ডেফিনেটলি কালবৈশাখী হয়ে যাচ্ছে সঠিক উত্তর এই প্রশ্নের জন্য। এছাড়াও আমাদের কিন্তু পশ্চিমবঙ্গেও বর্তমান সময়ে স্পেসিফিক্যালি গ্রীষ্মকালে এই লু প্রবাহিত হয় বা লু বয়ে থাকে, ঠিক আছে, যার জন্য অনেকের কিন্তু সানস্ট্রোক পর্যন্ত কিন্তু হতে পারে। এই যে কালবৈশাখী, এই কালবৈশাখী কিন্তু নরওয়েস্টারও বলা হয়। এই কালবৈশাখীকে কিন্তু নরওয়েস্টারও বলা হয়, নরওয়েস্টার। এই কালবৈশাখীকে নরওয়েস্টারও বলা হয়ে থাকে। এই নরওয়েস্টার এটি কোথায় বলা হয় কেউ বলতে পারবে? অর্থাৎ কোন রাজ্যে, ভারতবর্ষের কোন রাজ্যে নরওয়েস্টার বলা হয়? মনে রাখবে এটি আসামে বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 14, দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ অর্থাৎ IIISER আইজার, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ অর্থাৎ আইজার, এটি কোথায় অবস্থিত, কোথায় লোকেটেড? কল্যাণী, খড়গপুর, দুর্গাপুর না কলকাতা? দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ অর্থাৎ আইজার এটি কোথায় অবস্থিত, মানে কোন শহরে অবস্থান করছে? কল্যাণীতে, দুর্গাপুরে, খড়গপুরে না কলকাতায়? কি হতে পারে আনসার? সকলে কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও। রাইট আনসার ইজ অপশন নাম্বার এ, অর্থাৎ কল্যাণী শহরে। কল্যাণী শহরে কিন্তু এটি অবস্থিতই, আইজার কল্যাণীতে অবস্থান করছে, ঠিক আছে, যেটি মূলত আমাদের গবেষণা এবং শিক্ষা প্রতিষ্ঠান নদিয়া জেলার কল্যাণী শহরে এটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, মেঘে ঢাকা তারা, কালজয়ী বাংলা চলচ্চিত্র মেঘে ঢাকা তারা এর পরিচালক কে ছিলেন? সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক না তপন? বলা হয়েছে যে কালজয়ী বাংলা চরিত্র মেঘে ঢাকা তারা এর পরিচালক কে ছিলেন? সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক না থাকছে তপন? রাইট আনসার ইজ অপশন নাম্বার সি, দ্যাট ইজ ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটকই হয়ে যাচ্ছেন আমাদের পরিচালক। কার? এই মেঘে ঢাকা তারা, ঠিক আছে। এটি মূলত 1960 সালে 1960-তে এই চলচ্চিত্রটি আমাদের পরিচালনা করেছিলেন কিংবদন্তি আমাদের পরিচালক ঋত্বিক ঘটক, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16, এশিয়ার প্রাচীনতম সক্রিয় ট্রাম ব্যবস্থা কোন শহরে চালু হয়েছে? এশিয়ার প্রাচীনতম সক্রিয় ট্রাম ব্যবস্থা কোন শহরে পাওয়া যায়? এশিয়ার প্রাচীনতম সক্রিয় ট্রাম ব্যবস্থা কোন শহরে পাওয়া যায়? মুম্বাইতে, দিল্লিতে, কলকাতায় না চেন্নাইতে? বলো, সকলে কমেন্ট সেকশনে আনসারটি করে আমাকে জানিয়ে দিও এভরিওয়ান। যেহেতু এখানে এশিয়ার প্রাচীনতম বলা হয়েছে, তো এশিয়ার প্রাচীনতম আমাদের ট্রাম সার্ভিস অবশ্যই করে কলকাতায়। ট্রাম আমাদের কলকাতাতেই রয়েছে, আর কোথাও নেই, বর্তমানে এখন প্রায় নেই বললেই চলে, ঠিক আছে, বর্তমানে আমাদের নেই বললেই চলে। তো 1902 সালে বৈদ্যুতিক ট্রাম দিয়ে যাত্রা শুরু করে এবং ভারত এখনও চালু থাকা একমাত্র ট্রাম ব্যবস্থা এবং এশিয়ার প্রাচীনতম, সব থেকে পুরনোতম হচ্ছে এশিয়ার মধ্যে। নেক্সট হচ্ছে গম্ভীরা। এই গম্ভীরা কোন জেলার একটি ঐতিহ্যবাহী লোকশিল্প? গম্ভীরা কোন জেলার একটি ঐতিহ্যবাহী লোকশিল্প? মালদা, বীরভূম, মুর্শিদাবাদ না নদিয়া? মালদা, বীরভূম, মুর্শিদাবাদ না নদিয়া? গম্ভীরা কোন জেলায় একটি ঐতিহ্যবাহী লোকশিল্প? মালদায়, বীরভূমে, মুর্শিদাবাদে না থাকছে নদিয়াতে? রাইট আনসার ইজ অপশন নাম্বার ডেফিনেটলি এ, অর্থাৎ মালদা। মালদাতেই হয়েছে। তো গম্ভীরা মূলত মালদা জেলার একটি নাট্যধর্মী লোকশিল্প, যেখানে সাধারণত গান ও নাচের মাধ্যমে গত বছরের সামাজিক সমস্যা ও স্থানীয় ঘটনা তুলে ধরা হয়। নেক্সট, দ্য হেডকোয়ার্টার অফ দ্য ইস্টার্ন রেলওয়ে জোন, মানে ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে জোনের সদর দফতর কোথায় অবস্থিত? হাওড়া, শিয়ালদা, কলকাতা না আসানসোল? ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে জোনের সদর দপ্তরটি কোথায় অবস্থিত সেটা তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে। তো ডেফিনেটলি আমাদের অবস্থিত হচ্ছে কলকাতাতে, ঠিক আছে, কলকাতায় অবস্থিত। কলকাতায় এই পূর্ব রেলওয়ে জোনের সদর দপ্তরটি অবস্থিত, ইস্টার্ন রেলওয়ে জোন।
ঠিক আছে, মূলত কলকাতার ফেয়ারলি প্লেসে, একদম কলকাতার ফেয়ারলিতে। বলা হয়েছে যে কলকাতাকে দিল্লির সাথে সংযুক্ত করে কোন ন্যাশনাল হাইওয়ে? কলকাতাকে দিল্লির সাথে যুক্ত করে, কলকাতাকে দিল্লির সঙ্গে যুক্ত করে কোন ন্যাশনাল হাইওয়ে? ন্যাশনাল হাইওয়ে 2, ন্যাশনাল হাইওয়ে 6, ন্যাশনাল হাইওয়ে 19 না ন্যাশনাল হাইওয়ে থাকছে 34? কোন জাতীয় সড়ক, কোন জাতীয় সড়ক আমাদের কলকাতাকে দিল্লির সাথে যুক্ত করে? বলো। ডেফিনেটলি অপশান নাম্বার আমাদের হয়ে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে 19, আমাদের জাতীয় সড়ক 19, অর্থাৎ 19 নম্বর যে জাতীয় সড়ক সেটি, যেটা আগে NH2 নামে পরিচিত ছিল, যেটি আগে NH2 নামে পরিচিত ছিল, সেটাই গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল বা সোনালী চতুর্ভুজের একটি প্রধান অংশ এবং এটি দিল্লিকে কলকাতার আগে মানে সাথে সংযুক্ত করে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20। বলো। বলা হয়েছে 1784 1784 সালে 1784 সালে কলকাতার এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? 1784 সালে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, স্যার উইলিয়াম জোন্স না থাকছে লর্ড ওয়েলেসলি? আচ্ছা, বলে রাখি যারা যারা ক্লাসে এখনো মানে যারা যারা ক্লাসে রয়েছে, যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করনি, সো ডু হিট দ্য লাইক বাটন এভরিওয়ান। অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স, এই অ্যাটেন্ডেন্সটিকে কিন্তু অবশ্যই করে মার্ক করে ফেলো এবং ক্লাসটিকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। এবং যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, চট জলদি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। ঠিক আছে, বলো। তো এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হয়ে যাচ্ছেন স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স, যিনি 1784 সালে এই সোসাইটি প্রতিষ্ঠা করেন। মূলত তিনি ছিলেন একজন ভাষাবিদ, প্রাচ্যবিদ্যাকে উৎসাহিত করতে এবং এশিয়ার সাহিত্য ও সংস্কৃতি বোঝার জন্য এই সোসাইটি কিন্তু প্রতিষ্ঠা করেন। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, তার আগে বলে রাখি আরও একবার যে যারা যারা তোমরা নতুন, যারা যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে কানেক্ট করোনি, হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিতে পারো এই নাম্বারে, হোয়াটসঅ্যাপে হাই লিখে। ঠিক আছে, 9836778123 এই যে নাম্বার, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু একটা হাই লিখে পাঠিয়ে দিও। আমি তোমাকে দায়িত্ব নিয়ে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক শেয়ার করে দেব। এছাড়া যারা যারা তোমরা আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্লাস পেতে চাইছো, কেমন ধরনের ক্লাস পেতে চাইছো, সেটা তোমরা অবশ্যই করে এই ভিডিওর কমেন্ট সেকশানে কিন্তু জানিও ক্লাসটা মানে কেমন ধরনের তোমরা ক্লাস পেতে চাইছো, কোন সাবজেক্টের কোন টপিকের ক্লাস পেতে চাইছো, অবশ্যই করে কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলো না। আর যারা যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, ডেফিনেটলি তোমরা যুক্ত হতে পারো 8240968588 এই নাম্বারে কানেক্ট করে নিয়ে। পরবর্তী প্রশ্ন, বলা হয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গের কোন জেলা তার পাট শিল্পের জন্য বাংলার ম্যানচেস্টার বলা হয়? হুগলি, হাওড়া, নর্থ 24 পরগনা না নদিয়া? পশ্চিমবঙ্গের কোন জেলা তার পাট শিল্পের জন্য বাংলার ম্যানচেস্টার নামে পরিচিত? থাকছে হুগলি, হাওড়া, নর্থ 24 পরগনা না নদিয়া? ডেফিনেটলি অপশন নাম্বার বি, দ্যাট ইজ হাওড়া। হাওড়া ডিস্ট্রিক্টকে বলা হয়ে থাকে আমাদের হাওড়া ডিস্ট্রিক্টকে বলা হয় বাংলার পশ্চিমবঙ্গের ম্যানচেস্টার, পশ্চিমবঙ্গের ম্যানচেস্টার বলা হয়ে থাকে। ঠিক আছে, তো পাটকলের ঘনত্বের কারণে এবং ঐতিহাসিক শিল্প গুরুত্বের জন্য হাওড়াকে প্রায়শই ইংল্যান্ডের একটি প্রধান শিল্প শহর ম্যানচেস্টারের সাথে তুলনা করা হতো। সেই জন্য হাওড়াকে বাংলার পশ্চিমবঙ্গের ম্যানচেস্টার বলা হয়। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 22, দ্য ফেমাস বেঙ্গলি রক অ্যান্ড মোহিনের ঘোড়াগুলি ওয়াজ ফর্মড ইন উইচ ডিকেড? কোন ডিকেডে বিখ্যাত বাংলার রক ব্যান্ড মোহিনের ঘোড়াগুলি কোন দশকে গঠিত হয়েছিল? 1960-এর দশক, 1970-এর দশক, 1980-র দশক না 1990-এর দশক? কোন দশকে স্টার্ট হয়েছিল বা কোন দশকে গঠিত হয়েছিল? ডেফিনেটলি মনে রাখবেন 1970s, 1970-এর দশকে এটি স্টার্ট হয়েছিল। ঠিক আছে, তো বাংলার প্রথম যে রক ব্যান্ড হিসেবে মোহিনের ঘোড়াগুলি 1975 সালে গৌতম চট্টোপাধ্যায়ের দ্বারা গঠিত হয়েছিল। কার দ্বারা? ডেফিনেটলি গৌতম চট্টোপাধ্যায়ের দ্বারা এটি গঠিত হয়েছিল, যা সঙ্গীতের একটি নতুন ধারার সূচনা করে।
যা সঙ্গীতের একটি নতুন ধারার কিন্তু সূচনা করে। তো ডেফিনেটলি অপশন নাম্বার আমাদের বি কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কলকাতায় হুগলি নদীর ওপর নির্মিত দ্বিতীয় সেতুটির নাম কি? রবীন্দ্র সেতু, নিবেদিতা সেতু, বিদ্যাসাগর সেতু না বিবেকানন্দ সেতু? কলকাতায় যে আমরা দ্বিতীয় হুগলি মানে দ্বিতীয় সেতু বলে থাকি, মানে একটা তো হাওড়া ব্রিজ রয়েছে, হাওড়া ব্রিজের পাশাপাশি তো আমাদের আরো একটা রয়েছে, তো ডেফিনেটলি সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের মানে অপশন নাম্বার আমাদের ডেফিনেটলি বিদ্যাসাগর সেতু ইজ দ্য কারেক্ট আনসার। ডেফিনেটলি বিদ্যাসাগর সেতু অর্থাৎ অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে, নট অপশন ডি। বিবেকানন্দ সেতু নয়, বিদ্যাসাগর সেতু নামে কিন্তু পরিচিত। ঠিক আছে, বিদ্যাসাগর সেতু অলসো নোন অ্যাজ দ্য সেকেন্ড হুগলি ব্রিজ ওয়াজ ওপেন্ড ইন 1992 টু এজ দ্য ট্রাফিক অন দ্য ওল্ডার রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজ। পরবর্তী প্রশ্ন, বলা হয়েছে যে বরেন্দ্রভূমি নামক যে ভৌগোলিক অঞ্চল পশ্চিমবঙ্গের কোন অংশে দেখা যায়? বরেন্দ্রভূমি পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে বা কোন অংশে দেখা যায়? উত্তর বেঙ্গল মানে উত্তরবঙ্গ, ওয়েস্টার্ন প্লেটিউ রিজিয়ন, থাকছে কোস্টাল রিজিয়ন, থাকছে গ্যাঙ্গেটিক ডেল্টা। বরেন্দ্রভূমি নামক যে ভৌগোলিক অঞ্চল পশ্চিমবঙ্গের কোন অংশে দেখা যায়? নর্দার্ন পার্ট অর্থাৎ নর্থ বেঙ্গল, ওয়েস্টার্ন প্লেটিউ রিজিয়ন, কোস্টাল রিজিয়ন এবং থাকছে আমাদের গ্যাঙ্গেটিক ডেল্টা। ডেফিনেটলি অপশন নাম্বার আমাদের এ কারেক্ট আনসার। মূলত আমরা নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গ যাকে বলে থাকি। সো বরেন্দ্রভূমি হলো উত্তরবঙ্গের কিছু অংশে যেমন মালদা এবং দিনাজপুর জেলা এবং বাংলাদেশে পাওয়া একটি উচ্চ পুরনো পলিমাটির একটি অঞ্চল বলতে পারি। নেক্সট, ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন যিনি কলকাতার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু বি অ্যাওয়ার্ডেড দ্য ভারতরত্ন অ্যান্ড ওয়াজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ কলকাতা? ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন যিনি কলকাতার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডেফিনেটলি অপশন নাম্বার সি, দ্যাট ইজ মাদার টেরেসা। মাদার টেরেসা ইজ দ্য রাইট আনসার। একদম। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 26, দ্য ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অর্থাৎ আইএসআই ওয়াজ ফাউন্ডেড বাই হুম? আইএসআই মানে প্রতিষ্ঠা কে করেন? সিভি রমন, আমাদের থাকছে জগদীশ চন্দ্র বোস, থাকছে আমাদের এক্ষেত্রে থাকছে আমাদের প্রশান্ত চন্দ্র মহলানবিশ এবং থাকছে সত্যেন্দ্রনাথ বোস। এখানে আইএসআই অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের কথা বলা হয়েছে এবং সেটি কে প্রতিষ্ঠা করেছেন? সিভি রমন, জগদীশ চন্দ্র বোস, থাকছে প্রশান্ত চন্দ্র মহলানবিশ এবং থাকছে আমাদের সত্যেন্দ্রনাথ বোস। ডেফিনেটলি কারেক্ট আনসার ইজ পিসি মহলানবিশ বা প্রশান্ত চন্দ্র মহলানবিশ। এই যে প্রশান্ত চন্দ্র মহলানবিশ যিনি কিনা 1931 সালে কলকাতায় আইএসআই প্রতিষ্ঠা করেন এবং যা পরবর্তীকালে জাতীয় গুরুত্ব সম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত হয়, কিন্তু পরিণত হয়েছে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সুন্দরবনে পাওয়া একটি বিখ্যাত ম্যানগ্রোভ প্রজাতি? নিম্নলিখিত কোনটি সুন্দরবনে পাওয়া একটি বিখ্যাত ম্যানগ্রোভ প্রজাতি? অপশন শাল, টিক, সুন্দরী, দেওদার। which of these is a famous mangrove species found in Sundarban? শাল, টিক, সুন্দরী না থাকছে দেওদার? ডেফিনেটলি অবশ্যই করে আমাদের সুন্দরী গাছের জন্য আমাদের একদমই কিন্তু পরিচিত এবং এটি এই সুন্দরবনে পাওয়া একটি বিখ্যাত ম্যানগ্রোভের প্রজাতি। ঠিক আছে, এই যে সুন্দরী গাছ যেটা সুন্দরবনের একটি প্রধান ম্যানগ্রোভ প্রজাতি এবং এর নামানুসারেই এর বনের নামকরণ হয়েছে সুন্দরবন। নেক্সট, দ্য ব্যাটেল অফ বক্সার ওয়াজ ফট বিটুইন দ্য ব্রিটিশ অ্যান্ড কম্বাইন্ড ফোর্সেস অফ? সিরাজউদ্দৌলা, মীর কাসিম, সুজাউদ্দৌলা এবং শাহ আলম টু, থাকছে টিপু সুলতান এবং থাকছে মারাঠাস। বলা হয়েছে বক্সারের যুদ্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে হয়েছিল। মীর কাসিম, শাহজুদ্দৌলা এবং আমাদের শাহ আলম টু, এই যে গ্রুপ বা এই যে গোষ্ঠী, এই গোষ্ঠীর সঙ্গে ব্রিটিশ ইন্ডিয়ার কিন্তু হয়েছিল। ঠিক আছে, ব্রিটিশ ইন্ডিয়ার হয়েছিল 1764 সালে, 1764 হয়েছিল। আর 1757 সালে হয়েছিল কি? 1757 সালে হয়েছিল পলাশির যুদ্ধ।
ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 29। কোশ্চেন নাম্বার 29 বলা হয়েছে যে চিত্রশিল্পী যামিনী রায় বাংলার কোন ঐতিহাসিক শিল্পরীতির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? প্রশ্নে আমাদের বলা হয়েছে যে চিত্রশিল্পী যামিনী রায় বাংলার কোন ঐতিহ্যবাহী শিল্পরীতি দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন? অপশন থাকছে ডোকরা আর্ট, টেরাকোটা আর্ট, কালীঘাট পেন্টিং, না থাকছে আমাদের আলপনা। সঠিক উত্তর ডেফিনেটলি কালীঘাট আর্ট বা কালীঘাট পেন্টিং। কালীঘাট পেন্টিংটাই কিন্তু আমাদের মূলত চিত্রশিল্পী যামিনী রায় এই কালীঘাট পেন্টিংয়ের শিল্পরীতি দ্বারাই অনুপ্রাণিত হয়েছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত? পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত? 40, 42, 16, না থাকছে 294? বলো। যারা যারা ক্লাসে এখনো পর্যন্ত লাইকটি করনি অবশ্যই করে ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স এই অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে একদমই ভুলো না, যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন এই বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। এবং এই যে নাম্বার 98, এই যে নাম্বারটি আমি তোমাদের শেয়ার করছি, নাম্বারটি শেয়ার করছি, এই নাম্বারে কিন্তু আমাকে একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিও, 9836778123। ঠিক আছে, সঠিক উত্তর ডেফিনেটলি হয়ে যাচ্ছে আমাদের 42, 42 জন সদস্য নির্বাচিত করে এবং যা এটিকে সর্বোচ্চ প্রতিনিধিত্বকারী রাজ্যগুলির মধ্যে অন্যতম কিন্তু করে তুলেছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি, বলা হয়েছে হোয়াট ইজ আলপনা, আ ট্র্যাডিশনাল আর্ট অফ ওয়েস্ট বেঙ্গল? আলপনা পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী একটি শিল্পটি কি? আ টাইপ অফ মিউজিক, আর রিচুয়ালিস্টিক পেন্টিং ডান অন ফ্লোরস অ্যান্ড ওয়ালস, আ ফর্ম অফ ডান্স, আ টাইপ অফ সুইট ডিশ। প্রথমত এখানে বলেই দিচ্ছি যে এই আলপনা কিন্তু কোনো মিউজিক্যাল ফর্ম নয়, কোনো ডান্স ফর্ম নয়, কোনো সুইট ডিশও নয়, এটা হচ্ছে একটা রিচুয়ালিস্টিক পেন্টিং মানে যেটা আঁকা হয় কোথায়? ফ্লোরে, মানে মেঝেতে, এবং তার পাশাপাশি দেওয়ালেও। ঠিক আছে, সো অপশান নাম্বার ডেফিনেটলি বি কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। অপশান নাম্বার বি সঠিক উত্তর। তো এই যে আলপনা একটি লোকশিল্প যেখানে চালের গুঁড়ো দিয়ে মেঝে বা উঠোনে বিভিন্ন নকশা তৈরি করা হয়, যে বিশেষ করে লক্ষ্মী পুজোর মতো উৎসবে কিন্তু এটি হয়ে থাকে। শুধুমাত্র যে চালের গুঁড়ি ইউজ করা হয় তা কিন্তু নয়, চালের গুঁড়ি, খড়ি মাটি, সেগুলো দিয়ে কিন্তু আলপনা দেওয়া হয়ে থাকে। নেক্সট, প্রাচীন বিশ্ববিদ্যালয় জগদ্দল আমাদের মহাবিহার বাংলার কোন আধুনিক অঞ্চলে অবস্থিত? অর্থাৎ আমাদের বরেন্দ্র মানে নর্থ বেঙ্গল, রাঢ় ওয়েস্টার্ন বেঙ্গল, থাকছে আমাদের সামাটাটা অর্থাৎ ইস্টার্ন বেঙ্গল, না থাকছে গদা? বলো। বলা হয়েছে প্রাচীন বিশ্ববিদ্যালয় জগদ্দল মহাবীর এটি বাংলার কোন আধুনিক অঞ্চলে অবস্থিত? এটি অবস্থিত থাকছে বরেন্দ্র বা বরেন্দ্র, যেটাকে আমরা নর্থ বেঙ্গল বলে থাকি। ঠিক আছে, পাল রাজাদের দ্বারা প্রতিষ্ঠিত এই বৌদ্ধ মঠ এবং শিল্প কেন্দ্রটি বরেন্দ্র অঞ্চলে অবস্থিত, যা আধুনিক উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশের কিছু অংশের সাথে বা আমাদের কিছু অংশের সঙ্গে কিন্তু এটি পুরোপুরি মিলে যায়। নেক্সট প্রশ্ন, বলা হয়েছে কোন বিখ্যাত বিজ্ঞানী আমাদের কলকাতায় বসু বিজ্ঞান মন্দির অর্থাৎ বোস ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন? এটা ইজি প্রশ্ন, সকলে পারবে আমি জানি। সকলে অবশ্যই করে কিন্তু কমেন্ট সেকশন আনসারটি করে জানিয়ে দিও। আমাকে জানিয়ে দিও। রাইট আনসার ডেফিনেটলি জগদীশ চন্দ্র বোস। 1917 সালে বিজ্ঞান গবেষণার জন্য তিনি এই বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউশন স্টার্ট করেছিলেন। 34, দ্য তেভাগা মুভমেন্ট ইন 1946 ওয়াজ রিলেটেড টু, কিসের সঙ্গে জড়িত? রাইট অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স, রাইট অফ শেয়ার ক্রপার্স, ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল, অ্যাবলিশন অফ দ্য জমিনদারি সিস্টেম। বলা হয়েছে বাংলায় তেভাগা আন্দোলন 1946 কিসের সাথে সম্পর্কিত ছিল? রাইট অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স, রাইট অফ শেয়ার ক্রপার্স, ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল, অ্যাবলিশন অফ দ্য জমিনদারি সিস্টেম। Right answer should be option number B, অর্থাৎ right of sharecroppers. Option B correct answer of this question.
ঠিক আছে, যেখানে বলা হয়েছে যে তেভাগা আন্দোলন হলো মূলত কৃষক সভা দ্বারা শুরু করা একটি গুরুত্বপূর্ণ কৃষক আন্দোলন, এবং যেখানে ভাগ চাষি বা বর্গাদাররা প্রচলিত অর্ধেকের পরিবর্তে ফসলের 2/3 কিন্তু দাবি করেছিল, যে তারা মানে অর্ধেক না, তারা 2/3 2/3 অংশ কিন্তু তারা নেবে। সেই কারণের জন্য ভাগ চাষি বা বর্গাদাররা যেখানে আমাদের প্রচলিত ছিল, তো তাদের দ্বারাই সৃষ্ট যে আন্দোলন, যে কৃষক আন্দোলন, সেটাকে আমরা তেভাগা আন্দোলন বলে থাকি। 35, which of the following districts was formed by the থাকছে আমাদের bifurcating the Medinipur district in 2002? ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং থাকছে আমাদের আলিপুর দুয়ার। এখানে আমাদের মেদিনীপুর ডিস্ট্রিক্টের কথা বলা হয়েছে। তো এই মেদিনীপুর ডিস্ট্রিক্টে 2002 সালে মেদিনীপুর জেলাকে বিভক্ত করে নিম্নলিখিত কোন জেলা গঠন করা হয়? নিম্নলিখিত গঠন করা হয়ে থাকে আমাদের পশ্চিম মেদিনীপুরকে, কারণ এখানে আমাদের মেদিনীপুর বলেছে, এখানে ঝাড়গ্রাম হবে না, বর্ধমান হবে না, আমাদের আলিপুরদুয়ার হবে না, ডেফিনেটলি মেদিনীপুরই হবে। তো পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে কিন্তু রীতিমতো ডিভিশন হয়েছে 1 জানুয়ারি 2002 সালে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ বিধানসভা কোন ভবনে অবস্থিত? টাউন হল, রাইটার্স বিল্ডিং, বিধানসভা ভবন, না থাকছে ভিক্টোরিয়া মেমোরিয়াল? এখানে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা মানে কথা বলা হয়েছে, তো বিধানসভা কোন ভবনে অবস্থিত? টাউন হল থাকছে, রাইটার্স বিল্ডিং থাকছে, আমাদের বিধানসভা ভবন এবং থাকছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। সঠিক উত্তর ডেফিনেটলি অপশন নাম্বার সি, দ্যাট ইজ বিধানসভা ভবন। বিধানসভা ভবন ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। কলকাতার বিবিধিবাগ এলাকায় অবস্থিত এই বিধানসভা ভবনটি রাজ্যের বিধানসভার আসন হিসেবেও কিন্তু কাজ করে থাকে। বলা হয়েছে দ্য পপুলার বেঙ্গলি সুইট মিহিদানা অরিজিনেটেড ফ্রম হুইচ প্লেস? কোন মানে স্থান থেকে এর উৎপত্তি হয়েছে? জনপ্রিয় বাঙালি মিষ্টি মিহিদানার উৎপত্তি কোন স্থান থেকে? কৃষ্ণনগর, বর্ধমান, মুর্শিদাবাদ না কলকাতা? কৃষ্ণনগর, বর্ধমান, মুর্শিদাবাদ না কলকাতা? কোনটি হবে? ডেফিনেটলি বর্ধমানের মিহিদানা এবং সীতাভোগ। বর্ধমানের মিহিদানা এবং সীতাভোগ দুটোই কিন্তু আমাদের ফেমাস। তো মিহিদানা মূলত চাল এবং বেসন দিয়ে তৈরি একটি সূক্ষ্ম দানার মিষ্টি, যা বর্ধমানের একটি বিখ্যাত খাবার এবং এটির জিআই ট্যাগও কিন্তু পেয়ে গেছে। নেক্সট প্রশ্ন, বলা হয়েছে আবোল তাবোল কার লেখা বা আবোল তাবোলের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রয়, না থাকছে সত্যজিৎ রায়? হু ইজ দ্য অথার অফ দ্য বেঙ্গলি চিলড্রেন্স ক্লাসিক অর্থাৎ আবোল তাবোল? রবীন্দ্রনাথ ঠাকুর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রয়, না থাকছে সত্যজিৎ রায়? বলো, সকলে কমেন্ট সেকশন আনসারটি করে আমাকে জানিয়ে দেবে, এবং যারা ক্লাসে রয়েছে ক্লাসটি কিন্তু লাইক করতে একদমই ভুলো না। এখানে আবোল তাবোলের কথা বলা হচ্ছে, তো আবোল তাবোল মানে হয়ে যাচ্ছে সুকুমার রায়। ঠিক আছে, সুকুমার রায়ের লেখা আবোল তাবোল আমাদের। তো এই বইটিতে উদ্ভট কবিতা এবং ছড়ার সংগ্রহের কিছু জন্য কিন্তু এই বইটি বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, এই যে সুকুমার রয়, ইনি হচ্ছেন সত্যজিৎ রায়ের পিতা। সত্যজিৎ রায়ের বাবা হচ্ছেন সুকুমার রয়, তারই লেখা আবোল তাবোল। নেক্সট হচ্ছে মর্গান হাউস, যেটা কিনা একটা কলোনিয়াল এরা ম্যানশন বলতে পারো। সেটা পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন ইন হুইচ হিল স্টেশন? দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, না থাকছে মিরিক? মর্গান হাউস এই একটি ঔপনিবেশিক আমলের ভবন কোন শৈলশিরার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র? দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, না থাকছে মিরিক? সঠিক উত্তর ইজ কালিম্পং। অপশন নাম্বার বি কারেক্ট আনসার। অপশন নাম্বার বি কারেক্ট আনসার। মর্গান হাউস 1930-এর দশকে কালিম্পংয়ে নির্মিত একটি যে ব্রিটিশ ঔপনিবেশিক ভবন, এবং এটি যখন পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম দ্বারা পরিচালিত একটি ট্যুরিস্ট লজ।
পরবর্তী প্রশ্ন, কোন নদী কিছু কিছু এলাকায় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের মধ্যে সীমানা তৈরি করে? কোন নদী কিছু কিছু এলাকায় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্যে সীমানা তৈরি করে? দামোদর, থাকছে ময়ূরাক্ষী, সুন্দর, থাকছে সুবর্ণরেখা এবং থাকছে আমাদের কংসাবতী। কোন নদী কিছু কিছু এলাকায় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের মধ্যে সীমানা তৈরি করে? সো ডেফিনেটলি মনে রাখবে সকলে অপশন নাম্বার ডেফিনেটলি এ, দ্যাট ইজ দামোদর, যাকে আমরা কি বলতে পারি, যাকে আমরা বলে থাকি সরো অফ বেঙ্গল, যাকে আমরা মূলত সরো অফ বেঙ্গল বলে থাকি, বাংলার দুঃখ বলা হয়ে থাকে এই দামোদর নদীকে। ঠিক আছে, দামোদর নদী মূলত ঝাড়খণ্ড এবং আমাদের পশ্চিমবঙ্গ উভয়ের মধ্য দিয়েই প্রবাহিত হয়েছে এবং কিছু অংশে এই দুটি রাজ্যের মধ্যে একটি প্রাকৃতিক সীমানা হিসেবে কাজ করে। নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্নে যাব তার আগে বলে রাখি আরও একবার তোমাদের কাছে যে যারা তোমরা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো হোয়াটসঅ্যাপে, তো অবশ্যই করে এই যে নাম্বারটি শেয়ার করছি এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে একটা হাই লিখে পাঠিয়ে দিও, 9836778123 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে দিও, যাতে তোমাদের আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটিকে শেয়ার করে ফেলতে পারি। ঠিক আছে, এবং সেখানে তোমাদের পিডিএফটি প্রোভাইড করা হবে। যারা তোমরা আমাদের সঙ্গে WBSSC গ্রুপ সিটির ব্যাচে জয়েন করতে চাও, ডেফিনেটলি জয়েন করে ফেলতে পারো 8240968588 এই নাম্বারে কানেক্ট করে, এই নাম্বারে যোগাযোগ করে। নেক্সট বলা হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা অর্থাৎ NBSTCর সদর দপ্তর কোথায়? উত্তরবঙ্গ, এখানে আমাদের উত্তরবঙ্গের কথা বলা হয়েছে, তো এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে, কোচবিহারে অবস্থান করছে। ঠিক আছে, 1945 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল, 1945 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের ঐতিহাসিক স্থানটি কোন জেলায় অবস্থিত? মুর্শিদাবাদ, নদিয়া, মালদা না বীরভূম? আমাদের প্রাচীন বাংলার রাজধানী গৌড় এর ঔপনিবেশিক যে স্থান এটি কোন জেলায় অবস্থিত? এটি অবস্থিত আমাদের মালদা ডিস্ট্রিক্টে, মালদা জেলাতে অবস্থান করছে। সেন ও পাল রাজবংশ সহ বাংলার প্রায় বেশ কয়েকজন শাসকের প্রধান রাজধানী ছিল কিন্তু এই গৌড়। ঠিক আছে, এবং এর ধ্বংসাবশেষ যেমন আমাদের থাকছে ফিরোজ মিনার এবং বড় সোনা মসজিদ, মালদা জেলায় এটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, বনগাঁর কাছে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত থাকছে পারাপারের নাম কি? অপশানে থাকছে আমাদের পেট্রাপোল, বেনাপোল, হিল, চন্দ্রভাগা না থাকছে গেদে। বলা হয়েছে যে বনগাঁর কাছে ভারত ও বাংলাদেশের মধ্যে যে আন্তর্জাতিক সীমান্ত পারাপারের নাম হয়ে যাচ্ছে পেট্রাপোল বেনাপোল। ওই যে পেট্রাপোল ভারতবর্ষ এবং বেনাপোল হয়ে যাচ্ছে বাংলাদেশ। এই সীমান্ত দুই দেশের মধ্যে বাণিজ্যের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর বলা হয় বা স্থলবন্দর নামে পরিচিত। পশ্চিমবঙ্গের কোন শহর তার ছুরি ও কাঁচি শিল্পের জন্য বিখ্যাত? টিটাগড়, কাঁচরাপাড়া, বেলঘরিয়া না শ্রীরামপুর? পশ্চিমবঙ্গের কোন শহর তার ছুরি কাঁচি শিল্পের জন্য বিখ্যাত? অপশানে থাকছে আমাদের কাঁচরাপাড়া, টিটাগড়, বেলঘরিয়া এবং থাকছে শ্রীরামপুর। ঠিক আছে, বলো। রাইট আনসার ইজ অপশন নাম্বার হয়ে যাচ্ছে এ, দ্যাট ইজ কাঁচরাপাড়া। যারা ক্লাসে লাইক করছো, যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করোনি, অবশ্যই করে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স এই অ্যাটেন্ডেন্সটিকে ডেফিনেটলি মার্ক করতে কিন্তু একদমই ভুলো না। নেক্সট বলা হয়েছে যে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান এটি কোন জেলায় অবস্থিত? নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান এটি কোন জেলায় অবস্থিত? নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান এটি কোন জেলায় অবস্থিত? দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং না জলপাইগুড়ি? কোন জেলায় এই নেওড়া ভ্যালি অবস্থিত? নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান মানেই আমাদের মনে রাখতে হবে অবশ্যই করে কালিম্পং ডিস্ট্রিক্ট এটি অবস্থিত এবং তার যে তার সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং রেড পান্ডার আবাসস্থল হিসেবে পরিচিত এই নির্মল জাতীয় উদ্যানটি পশ্চিমবঙ্গের কালিম্পং ডিস্ট্রিক্টেই অবস্থান করছে। নেক্সট টুসু হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ফোক ফেস্টিভ্যাল। সেটা আমাদের অবশ্যই একটা হারভেস্ট ফেস্টিভ্যালও। তো সেটা কোন রিজিয়ানে মূলত সেলিব্রেট হয়ে থাকে বা কোন রিজিয়ানে মূলত এটা পারফর্মড হয়ে থাকে? পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং হিলস, সুন্দরবন না নর্থ দিনাজপুর?
আমরা এখানে টুসু ভাদুর কথা বলে থাকি। তো এই যে ভাদু টুসু এই যে সমস্ত ফোক ফেস্টিভ্যাল সেটা হচ্ছে আমাদের অবশ্যই করে পুরুলিয়া, মানে একদমই বলতে পারো যেখানে আমাদের লাল মাটির যেই সমস্ত জায়গা বা রিজিয়ন বা অঞ্চল রয়েছে সেখানেই এই টুসু নামক যে ফোক ফেস্টিভ্যাল বা ফোক ডান্স ফর্ম বলতে পারো সেগুলো কিন্তু আমরা এখানে অবজার্ভ করতে পারি। ঠিক আছে, তো যদি আমরা এখানে বলে থাকি যে সুন্দরবনের যদি কথা বলা হয় তাহলে সুন্দরবনের কিন্তু আমাদের দুটো জিনিস ফেমাস। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের ম্যানগ্রোভ, একটা হলো ম্যানগ্রোভ এবং আরেকটি হয়ে যাচ্ছে সুন্দরবনের মানে সুন্দরবনের সব থেকে ফেমাস জিনিস সেটা হয়ে যাচ্ছে রয়্যাল বেঙ্গল, মানে যাকে দেখতে মূলত সকল দর্শনার্থীরা যেখানে ভিজিট করে। ঠিক আছে, তো এই যে ম্যানগ্রোভ ফরেস্ট এবং রয়্যাল বেঙ্গল টাইগার এই দুটো কিন্তু আমাদের সুন্দরবনে ফেমাস। বাট এই আমাদের ম্যানগ্রোভের যদি কথা বলা হয়, এই ম্যানগ্রোভ কিন্তু এমনই একটা জায়গাতে অবস্থান করছে সুন্দরবনের যেটি পশ্চিমবঙ্গকে সমস্ত যে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক বিপর্যয় সেগুলো থেকে বাঁচিয়ে রাখে। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আগে আমরা জানতাম যে সুন্দরবনেই খালি ম্যানগ্রোভ পাওয়া যায়, তা কিন্তু নয়। সুন্দরবনের পাশাপাশি এখন কিন্তু গুজরাটের যে কচ্ছ জেলা সেই গুজরাটের কচ্ছ জেলাতেও কিন্তু আমরা এই ম্যানগ্রোভ অরণ্য অবজার্ভ করতে পারি, গুজরাটের কচ্ছ জেলা। ঠিক আছে, নেক্সট হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? অপশনে বলা হয়েছে স্যার এলিজাবেথ ইমফে, স্যার বার্নার্স পিকক, থাকছে স্যার রিচার্ড গার্থ এবং থাকছে স্যার উইলিয়াম কমার পিথরাম। বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন অবশ্যই করে স্যার বার্নার্স পিকক, যিনি আমাদের 1862 সালে যখন ফোর্ট উইলিয়াম সুপ্রিম কোর্টের পরিবর্তে কলকাতা হাইকোর্টে প্রতিষ্ঠিত হয়, তখন কিন্তু এই স্যার বার্নার্স পিককের প্রথম প্রধান বিচারপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। নেক্সট, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, কলকাতা বিশ্ববিদ্যালয় ঠিক কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1817, 1857, 1905 না থাকছে 1911 সালে। তো এখানে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার কথা বলা হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়, এবং যেটা বলতে পারি যে আমরা একটা প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। তো যেটা ডেফিনেটলি আমাদের 1857, খুবই গুরুত্বপূর্ণ একটি সাল 1857, এবং এই 1857-তে কিন্তু আমাদের একটা হিস্টোরিক্যাল ইভেন্ট রয়েছে। যেই বছর কি হয়েছিল? যেই বছর মহাবিদ্রোহ হয়েছিল, মহাবিদ্রোহ বা যাকে আমরা সিপাহী বিদ্রোহ বলেও জানি, যাকে আমরা সিপাহী বিদ্রোহ বলেও কিন্তু জানি। ঠিক, নেক্সট কোশ্চেন নাম্বার 49 বলা হয়েছে বিখ্যাত বাঙালির পদ সুক্ত সেটি সাধারণত কি ধরনের প্রস্তুতি? একটা সুইট ডেজার্ট, একটা স্পাইসি মিট কারি, থাকছে একটা আমাদের বিটার মিক্সড ভেজিটেবল স্টিউ এবং থাকছে সর ফিশ কারি। প্রথমত এখানে শুক্তোর কথা বলা হয়েছে। শুক্তো নিশ্চয়ই কোনো আমাদের একটা মিষ্টির আইটেম নয়, শুক্তোর সঙ্গে কোনো দিন আমাদের মিট বা মাংসের কোনো রিলেশনই নেই, মাছের কোনো রিলেশনই নেই। তাহলে পড়ে রইল একটাই মাত্র অপশান সি কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। ঠিক, যেখানে আমাদের একটা মানে বলতে পারো যে সমস্ত রকমের ভেজিটেবলস, সমস্ত রকমের না, কিছু কিছু ভেজিটেবলস বাদ থাকে, তো সেই ভেজিটেবলসের একটা কম্বিনেশন বলতে পারো, এটা হচ্ছে শুক্তোতে। ঠিক আছে, এটা ইজি প্রশ্ন ছিল। কোশ্চেন নাম্বার 50 বলা হয়েছে সিঙ্গালীলা শৈলশিরা পশ্চিমবঙ্গের কোন দেশ থেকে পৃথক করেছে? সিঙ্গালীলা শৈলশিরা পশ্চিমবঙ্গকে কোন দেশ থেকে পৃথক করেছে? ভুটান, বাংলাদেশ, নেপাল এবং থাকছে আমাদের চীন। সিঙ্গালীলা শৈলশিরা পশ্চিমবঙ্গের কোন দেশ থেকে পৃথক করেছে? ভুটান, বাংলাদেশ, নেপাল এবং চীন। মূলত এখানে যে আমরা দেখতে পাচ্ছি চারটে দেশের নাম, এই চারটে দেশের মধ্যে নেপাল, বাংলাদেশ, ভুটান এই তিনটি দেশের সাথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের একটা আন্তর্জাতিক সীমানা রয়েছে, ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে।
ঠিক আছে, তো এই সিঙ্গালীলা শৈলশিরা মূলত নেপালের থেকে আমাদের পশ্চিমবঙ্গকে পুরোপুরি পৃথক করে দিয়েছে, যেটি উত্তর দক্ষিণ পর্বতমালাটি পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম থেকে বিস্তৃত এবং পশ্চিমবঙ্গ এবং নেপালের মধ্যে সীমানাও কিন্তু তৈরি করে। আমরা বলতে পারি যে রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ মানে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু এই শৈলশিরার ওপরেই কিন্তু অবস্থান করছে। পরবর্তী প্রশ্নে চলে আসছি, কোন বাঙালি ব্যক্তিত্ব বিধবা বিবাহ আইন 1856 প্রবর্তনে সহায়ক ভূমিকা পালন করেছিলেন? রাজা রামমোহন রয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ এবং থাকছে রবীন্দ্রনাথ ঠাকুর। বিধবা বিবাহ আইনের কথা বলা হয়েছে যেটা 1856, এই 1856 বিধবা বিবাহ আইন প্রবর্তনে সহায়ক ভূমিকা পালন করেছেন কে? পালন করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পালন করেছেন তিনি, এবং প্রধান সমাজ সংস্কারকও কিন্তু তিনি ছিলেন, যিনি বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করেছিলেন এবং যার ফলে 1856 সালের হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন প্রণীত হয়েছিল। নেক্সট, পশ্চিমবঙ্গের উপকূল রেখার আনুমানিক লেন্থ বা আনুমানিক দৈর্ঘ্য কত? মানে ওয়েস্ট বেঙ্গল কোস্ট লাইন এর অ্যাপ্রক্সিমেট লেন্থ কত? 50 কিলোমিটার, থাকছে আমাদের 158 কিলোমিটার, 210 কিলোমিটার এবং থাকছে 350 কিলোমিটার। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোস্টাল লাইন বলেছে বা উপকূল রেখার কথা বলা হয়েছে, তো পশ্চিমবঙ্গের উপকূল রেখা হচ্ছে অবশ্যই 158 কিলোমিটার 158 কিমি, যেটা অপেক্ষাকৃত একটা ছোট উপকূল রেখা বলতে পারো, যা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। যদি বলা হয় সব থেকে লার্জেস্ট কোস্ট লাইন মানে সব থেকে বড় যে উপকূল রেখা, সেই লার্জেস্ট কোস্ট লাইন এটি কোন রাজ্যে অবস্থিত? এই লার্জেস্ট কোস্ট লাইনের কথা যদি বলা হয় তাহলে সেটা একদম মনে রাখতে হবে, যেটা কিনা গুজরাটে অবস্থিত বা গুজরাটে আমরা দেখতে পাই। নেক্সট, রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য বিশেষভাবে কিসের জন্য বিখ্যাত? রয়্যাল বেঙ্গল টাইগার, ওয়ান হর্ন রাইনো, এশিয়ান ওপেন বিল স্ট্রক্স এবং থাকছে এলিফ্যান্ট। রায়গঞ্জের বন্যপ্রাণী অভয়ারণ্য এটি মূলত আমাদের এশিয়ান ওপেন বিল স্ট্রোকসের জন্য কিন্তু বিখ্যাত বা ফেমাস, যেটি আমাদের কুলিক পক্ষী নিবাস নামেও কিন্তু পরিচিত, এবং এটি এশিয়ার অন্যতম একটি বৃহত্তম পাখি বা পক্ষী অভয়ারণ্য নামেও হিসেবেও বিবেচিত হয়ে থাকে। বলা হয়েছে যে ভাটিয়ালি এক প্রকার লোকসঙ্গীত যা ঐতিহ্যগতভাবে কারা গেয়ে থাকেন? একটি লোকসঙ্গীত ভাটিয়ালি যেটা আমাদের ঐতিহ্যগতভাবে মূলত কারা গেয়ে থাকেন? ফার্মার্সরা, ওয়েভার্সরা, থাকছে আমাদের বোটম্যানরা এবং থাকছে বাউলরা। বলো, এখানে আমাদের ভাটিয়ালির কথা বলা হয়েছে, তো এই ভাটিয়ালি মূলত হচ্ছে এক প্রকার লোকসঙ্গীত যেটি আমাদের গেয়ে থাকেন মূলত সমস্ত বোটম্যান, যারা আমাদের বলতে পারো যে নৌকা চালায় তারাই, মানে মাঝিদেরই কিন্তু আমাদের একটা গান বলতে পারো বা লোকসঙ্গীতের ধরন বলতে পারো, সেটাই হচ্ছে এই ভাটিয়ালি। ঠিক আছে, ভাটিয়ালি যদি বলা হয় তাহলে এই ভাটিয়ালির যে শব্দটা মূলত এসেছে আমাদের ভাটি মানে স্রোতের অনুকূলে বা আমরা বলতে পারি যে ডাউনস্ট্রিমস, সেই ডাউনস্ট্রিমস থেকে আসা। নেক্সট, কোন জেলার সদর দপ্তর ইংলিশ বাজারে অবস্থিত? নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, নর্থ দিনাজপুর। যদি আমরা বলে থাকি যে যেই জেলাতে সব থেকে বেশি পরিমাণে, যেই জেলায় আমাদের আমসত্ত্ব হচ্ছে খুবই ফেমাস, সেই জেলায় বা আম ফেমাস, তো ডেফিনেটলি সেটা আমাদের মালদা। অপশান নাম্বার আমাদের সি কারেক্ট আনসার, অপশান নাম্বার ডেফিনেটলি সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মানে প্রথম বাংলার পুনর্দৈর্ঘ্যের চলচ্চিত্র যে বিল্বমঙ্গল, সেই বিল্বমঙ্গল কোন সালে মুক্তি পায়? 1913 সালে, 1919-এ, 1925-এ না থাকছে 1931 সালে? প্রথম বাংলা পুনর্দৈর্ঘ্যের চলচ্চিত্র মূলত যে বিল্বমঙ্গল, এই বিল্বমঙ্গল এটি কোন সালে মুক্তি পায়? এটি মুক্তি পায় 1919। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটি বছর আমাদের ভারতীয় ইতিহাসে, কারণ এই 1919-এ হয়েছে আমাদের রাওলাট, 1919-এ হয়েছে আমাদের কিন্তু রাওলাট আইন, আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হয়ে যাচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড।
নেক্সট কোশ্চেন নাম্বার 57 বলা হয়েছে তিলপাড়া ব্যারেজ বা তিলপাড়া বাঁধ এটি কোন নদীর ওপর নির্মিত হয়েছে? তিস্তা, ময়ূরাক্ষী, দামোদর এবং কংসাবতী। তিলপাড়া বাঁধ বা তিলপাড়া ব্যারেজ এটি মূলত কোন নদীর ওপর নির্মিত হয়েছে? তিস্তা নদী, ময়ূরাক্ষী নদী, দামোদর নদী, না থাকছে কংসাবতী নদী? তো তিলপাড়া ব্যারেজ কিন্তু নির্মিত হয়েছে ময়ূরাক্ষী নদীর ওপর। ময়ূরাক্ষী নদীর ওপর তিলপাড়া ব্যারেজ নির্মাণ হয়েছে বীরভূম জেলার সুরির কাছে। বীরভূম জেলাতেই আমরা এই তিলপাড়া ব্যারেজ বা তিলপাড়া বাঁধ দেখতে পাই। আনন্দনগরী বা সিটি অফ জয় বলা হয় কোন শহরকে? হাওড়া, শিলিগুড়ি, দুর্গাপুর, কলকাতা। কোন শহরকে আনন্দনগরী বা সিটি অফ জয় বলা হয়ে থাকে? অবশ্যই করে আমাদের কলকাতা শহরকে সিটি অফ জয় বলা হয়ে থাকে এবং এটি মূলত ডমিনিক ল্যাম্পিয়ারের 1985 সালের প্রায় একই নামের একটি উপন্যাসের মাধ্যমে জনপ্রিয় কিন্তু এটি ছিল। নেক্সট, বিরসা মুন্ডার জীবন অবলম্বনে উপন্যাস অরণ্যের অধিকার কে লিখেছেন? বলা হয়েছে বিরসা মুন্ডার জীবন অবলম্বনে উপন্যাস অর্থাৎ অরণ্যের অধিকার কে লিখেছিলেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, না সুনীল গঙ্গোপাধ্যায়? বিরসা মুন্ডার জীবন অবলম্বনে উপন্যাস অরণ্যের অধিকার এটি লিখেছিলেন মহাশ্বেতা দেবী। এবং এই মহাশ্বেতা দেবী শক্তিশালী উপন্যাস এই অরণ্যের অধিকার, যেটা আদিবাসী নেতা বিরসা মুন্ডার জীবন ও সংগ্রামের আমাদের চিত্রায়িত করে। 1979 সালে সাহিত্য একাডেমি পুরস্কারও কিন্তু লাভ করে এটি। নেক্সট, জয়ন্তী নদী উত্তরবঙ্গের কোন সংরক্ষিত অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? অপশান গরুমারা ন্যাশনাল পার্ক, থাকছে আমাদের জলদাপাড়া ন্যাশনাল পার্ক, বক্সা টাইগার রিজার্ভ, না থাকছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। জয়ন্তী নদী উত্তরবঙ্গের কোন সংরক্ষিত অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ডেফিনেটলি আমাদের বক্সা টাইগার রিজার্ভের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ঠিক, নেক্সট প্রশ্নতে যাব। বলা হয়েছে কোশ্চেন নাম্বার 61, ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে আমাদের মাছ বলতে কি বোঝায়? ডেফিনেটলি আমাদের ফিশ। নেক্সট হচ্ছে দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ওয়াজ ফাউন্ডেড বাই হুম ইন কলকাতা। কলকাতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? উমেশ চন্দ্র ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিন চন্দ্র পাল এবং থাকছে অরবিন্দ ঘোষ। কলকাতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনকে প্রতিষ্ঠা করেন উমেশ চন্দ্র ব্যানার্জি, থাকছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিন চন্দ্র পাল এবং থাকছে অরবিন্দ ঘোষ। তো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে যদি বলা হয় কথা, তাহলে সুরেন্দ্রনাথ ব্যানার্জি কিন্তু এটিকে প্রতিষ্ঠা করেন 1876-এ, 1876 সালে। এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ছিল ভারতের প্রথম দিককার জাতীয়তাবাদী সংগঠনগুলির মধ্যে অন্যতম একটি সংগঠন। মুকুটমণিপুর বাঁধ কোন নদীর উপর একটি প্রধান সেচ প্রকল্প? দামোদর, সুবর্ণরেখা, কংসাবতী, না অজয়? মুকুটমণিপুর বাঁধ এটি কোন নদীর ওপর একটি প্রধান সেচ প্রকল্প? ডেফিনেটলি হয়ে যাচ্ছে কংসাবতী নদীর ওপর তৈরি হওয়া একটি সেচ প্রকল্প, যেটি বাঁকুড়া জেলায় অবস্থিত। ঠিক আছে, নেক্সট হচ্ছে আনন্দমেলা যে ম্যাগাজিন সেটি কোন গোষ্ঠী দ্বারা প্রকাশিত হয়েছে? অবশ্যই করে এবিপি গ্রুপ। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন স্থান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মের সাথে যুক্ত? পশ্চিমবঙ্গের কোন স্থান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মের সাথে যুক্ত? কৃষ্ণনগর, নবদ্বীপ, শান্তিপুর, থাকছে কালনা। পশ্চিমবঙ্গের যদি বলা হয়ে থাকে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে নবদ্বীপ ওতপ্রোতভাবে জড়িত এবং এই নদিয়া জেলার নবদ্বীপ হচ্ছে একটি প্রধান তীর্থস্থান, কারণ এখানে 15 শতাব্দীর বৈষ্ণব সাধক এবং সমাজ সংস্কারক শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। নদিয়া জেলার কোন স্থানের মাটির পুতুল জিআই ট্যাগ প্রাপ্ত? শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, না থাকছে কল্যাণী? নদিয়া জেলার কোন স্থানের যে মাটির পুতুল জিআই ট্যাগ প্রাপ্ত বা জিআই ট্যাগ পেয়েছে? ডেফিনেটলি কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত এবং সেটাই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ কিন্তু পেয়ে গেছে। আচ্ছা, টলিগঞ্জ ইন কলকাতা ইজ ফেমাস ফর? টলিগঞ্জ ইন কলকাতা ফেমাস ফর what? জুট মিলস, দ্য বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি, লেদার গুডস, না থাকছে দ্য আইটি সেক্টর? বলা হয়েছে যে আমাদের কলকাতার টলিগঞ্জ এটি কিসের জন্য বিখ্যাত? এটি বিখ্যাত দ্য বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য আমাদের সুপরিচিত। এদিকে টলিউডও বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের মোট কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে? পশ্চিমবঙ্গের মোট কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে? 3টি, 4টি, 5টি, না 6টি?
প্রশাসন মানে পশ্চিমবঙ্গের মোট প্রশাসনিক বিভাগের সংখ্যা হচ্ছে মোট 5টি। মোট 5টি বিভাগ রয়েছে, প্রেসিডেন্সি, মেদিনীপুর, বর্ধমান, মালদা এবং জলপাইগুড়ি। মোট এই 5টি ভাগে কিন্তু ভাগ করা হয়ে থাকে পশ্চিমবঙ্গের জেলাগুলিকে। নেক্সট, আচ্ছা, সাধারণ ব্রাহ্ম সমাজ মানে আমাদের সাধারণ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, আনন্দমোহন বোস এবং শিবনাথ শাস্ত্রী। থাকছে রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতার কথা বলা হয়েছে। আর এই ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হয়ে যাচ্ছেন কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন, যিনি 1878 সালে এই জেনারেল বা সাধারণ ব্রাহ্ম সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন ব্রাহ্ম সমাজের দ্বিতীয় বিভাজনের পর। কোশ্চেন নাম্বার 70, হুইচ ইজ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাই এরিয়া? আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, সাউথ 24 পরগনা, না থাকছে পূর্ব বর্ধমান। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার কথা বলা হয়েছে আয়তনের দিক থেকে, তো অবশ্যই করে দক্ষিণ 24 পরগনা বা সাউথ 24 পরগনা বলতে পারি আমরা, যার মধ্যে বিশাল সুন্দরবন এলাকাও কিন্তু অন্তর্ভুক্ত। এবং মোট ভৌগোলিক আয়তনের দিক থেকে রাজ্যের একটি বৃহত্তম জেলা কিন্তু এই দক্ষিণ 24 পরগনায়। বলা হয়েছে যে জয়দেব, বীরভূম জেলার কোন নদীর তীরে জয়দেব কেন্দুলি মেলা অনুষ্ঠিত হয়ে থাকে? জয়দেব কেন্দুলি মেলা অনুষ্ঠিত হয়ে থাকে বীরভূম জেলার কোন নদীর তীরে? অজয় নদী, দামোদর নদী, ময়ূরাক্ষী নদী, না থাকছে কোপাই নদী। যদি আমরা বলে থাকি যে জয়দেব কেন্দুলি মেলা, এই জয়দেব কেন্দুলি মেলা মূলত অজয় রিভার বা অজয় নদীর তীরে হয়ে থাকে বীরভূম জেলায়। বীরভূম জেলায় মানে দ্বাদশ শতাব্দীর কবি জয়দেবের সম্মানে আয়োজিত একটি বার্ষিক মেলা এই মকর সংক্রান্তির সময় এই অজয় নদীর তীরে হয়ে থাকে। দ্য রাইটার অফ পথের দাবি হু ওয়াজ অলসো আ রেভলিউশনারি ওয়াজ, মানে পথের দাবি লেখক যিনি একজন বিপ্লবীও ছিলেন, তিনি কে? আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পথের দাবির যে লেখক তিনি একজন বিপ্লবীও ছিলেন, তিনি মূলত আমাদের কে? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? ডেফিনেটলি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি। এবং এই উপন্যাসে ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লবকে আমাদের মহিমান্বিত করেছিল এবং যার ফলে ঔপনিবেশিক সরকার বইটিকে কিন্তু নিষিদ্ধ করে দেয়। নেক্সট, কোশ্চেন নাম্বার 73, দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হুইচ ডিস্ট্রিক্ট? কোন ডিস্ট্রিক্টের উপর দিয়ে বা মধ্যে দিয়ে ট্রপিক অফ ক্যান্সার মানে কর্কট ক্রান্তি রেখা পাস করেছে? মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, না কলকাতা? দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হুইচ ডিস্ট্রিক্ট? আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, না কলকাতা? অবশ্যই করে নদিয়া, অপশন নাম্বার সি কারেক্ট আনসার। মূলত বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলার মধ্য দিয়ে এই যে 23.5 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড মানে যাকে আমরা ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা বলে থাকি সেটি পাস করেছে। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স ইজ নেমড আফটার? রবীন্দ্রনাথ টেগর, বিসি রয়, পিসি মহালানবিশ, না থাকছে জেসি বোস? পশ্চিমবঙ্গ স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় কার নামে নামকরণ করা হয়েছে? কার নামে নামকরণ করা হয়েছে? অবশ্যই করে আমাদের বিসি রয়ের নামকরণে করা হয়েছে। কোশ্চেন নাম্বার 75, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টেট রান লটারি ইন ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের রাজ্য চালিত লটারির নাম কি? বেঙ্গল স্টেট লটারি, ওয়েস্ট বেঙ্গল স্টেট লটারি যাকে আমরা ডিয়ার লটারি বলে থাকি, কলকাতা লটারি, না থাকছে বেঙ্গল লক্ষ্মী লটারি? তো পশ্চিমবঙ্গের রাজ্য চালিত বা রাজ্য পরিচালিত লটারির নাম কি? সেটা হচ্ছে অবশ্যই করে ওয়েস্ট বেঙ্গল স্টেট লটারি বা যাকে আমরা ডিয়ার লটারি বলেও জানি। ঠিক আছে, এটি ডিয়ার লটারি নামেও পরিচিত, যা একটা গুরুত্বপূর্ণ ব্র্যান্ড আমরা বলতে পারি। ঠিক আছে, যারা তোমরা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট হতে চাও, ডেফিনেটলি এই যে নাম্বারটা আমি তোমাদের দিচ্ছি এই নাম্বারে কিন্তু একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দিও। 9836778123 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে দেবে। আমি তোমাকে টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেই লিঙ্ক কিন্তু শেয়ার করে দেবো। ঠিক আছে, এবং সেখানেই তোমরা প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। প্রত্যেকটা ক্লাসের যে উইথ অ্যানোটেশন পিডিএফ সেটা কিন্তু ডেফিনেটলি পেয়ে যাবে এই হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখে পাঠালে। টেলিগ্রাম গ্রুপেই সমস্ত পিডিএফ শেয়ার করা হয়ে থাকে। যারা তোমরা আমাদের সঙ্গে WBSSC গ্রুপ সিডির ব্যাচে জয়েন করতে চাও, ডেফিনেটলি 8240
968588 এই নাম্বারে একটা কল করে নিও, সমস্ত বিষয়টি ডিটেলে তোমরা কিন্তু জানতে পারবে এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতেও পারো এই নাম্বারে কল করে। ঠিক আছে, বাকি যে কোশ্চেন্স তোমাদের সমস্ত কিন্তু অ্যাড হয়ে যাবে কোথায়, বাকি কোশ্চেন্সগুলো তোমাদের অ্যাড হয়ে যাবে একটা ইবুক আকারে এবং সেটা তোমাদের প্রোভাইড করা হবে A4 সাইজের যে PDF ফরম্যাট রয়েছে সেটাতে, কারণ যাতে তোমরা প্রিন্ট করতে পারো, মানে একটা প্রিন্টেবল ফরম্যাট যাকে বলে, সেই প্রিন্টেবল ফরম্যাটে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তার জন্য অবশ্যই যে নাম্বারটি শেয়ার করলাম সেই নাম্বারে আমাকে একটা হাই লিখে পাঠিয়ে দিও। প্রতি মাসের মতো এই মাসেও কিন্তু প্রকাশিত হয়ে গেছে আমাদের বাংলা এবং ইংলিশে দুটো ভাষাতেই ম্যাগাজিন। তো যারা যারা চাও ফ্রি অফ কস্ট সেটা পড়তে, অবশ্যই করে ভিজিট করতে পারো blog.bssei.in এই ওয়েবসাইটে। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তী সেশনে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ এভরিওয়ান।